নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে ঘন ঘন কিন্তু সামগ্রিক দেশের যে রাজনীতি তার প্রেক্ষাপট বদল হচ্ছে এবং এই মুহূর্তে যে খবরটা উঠে আসছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন গতকাল 6 সেপ্টেম্বর সন্ধ্যেবেলা। হঠাৎ করেই আচমকা দেশের প্রধানমন্ত্রী কেন দেশের রাষ্ট্রপতি তার সঙ্গে দেখা করতে গেলেন এবং যে ছবিটা রাষ্ট্রপতির যে নিজের এক্স হ্যান্ডেল সেখান থেকে পাবলিশ করা হয়েছে এবং শুধু তাই নয়, তার সঙ্গে বিভিন্ন ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেটা 8ই সেপ্টেম্বরের প্রধানমন্ত্রী নিজ বাসভবনে যে সামগ্রিক সমস্ত সাংসদদের ডেকে একটা রীতিমতন নৈশ ভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন 8ই সেপ্টেম্বর, যেখানে 9ই সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন, সেটাকে ক্যান্সেল করলেন প্রধানমন্ত্রী দপ্তর থেকে। সেই নৈশ ভোজ ক্যান্সেল করা হলো। এর আগেই আমরা জানিয়েছিলাম যে 425 জন লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে যে সাংসদরা এনডিএ এর পক্ষে রয়েছেন, শরিক দল সহ বিজেপির সমস্ত সাংসদদের ডেকে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার নিজস্ব বাসভবনে এই নৈশভোজের একদম আয়োজন করা হয়েছে এবং যেটা হোস্ট করবেন প্রধানমন্ত্রী, সেই নৈশভোজটা কেন ক্যান্সেল করা হলো এবং এটাই কি প্রথম? না, এটা প্রথম নয়। 6 সেপ্টেম্বর চলে গেল, সেই 6 সেপ্টেম্বর জেপি নাড্ডা, বিজেপির সর্বভারতীয় সভাপতি, তার বাড়িতে নৈশভোজের একটা আয়োজন করা হয়েছিল, কিন্তু সেই নৈশভোজটাও কিন্তু ইতিমধ্যেই ক্যান্সেল হয়ে গিয়েছে, তেমনই খবর। সুতরাং বুঝতেই পারছেন যে এই যে সামগ্রিক প্রেক্ষাপট, সেখানে কিন্তু একদম উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ যে তাদের সমর্থন জোটানো, তাদের পক্ষে সমর্থন জোটানো, সেই ক্ষেত্রে খুব একটা সদর্থক ভূমিকা এখনো পর্যন্ত গ্রহণ করতে পারছে না এবং যেটা খবর উঠে আসছে যে একদম 8ই সেপ্টেম্বর ডিনার পার্টি যে ক্যান্সেল করা হলো, তার পেছনে গুরুতর ভাবে কিন্তু এনডিএ যারা শরিক দল তারা খুব একটা সাপোর্ট করছে না এই মুহূর্তে এনডিএ কে, তেমন একটা খবর। এবং সেই জায়গা থেকেই প্রধানমন্ত্রী নৈশভোজে ডাকলেন, কিন্তু এনডিএ শরিক দলের বিভিন্ন শরিক দলের যে সাংসদরা তারা এলেন না, সেই ঘটনাটা এই মুহূর্তে এড়ানোর জন্য। এবং তার সঙ্গে রয়েছে কিন্তু বিজেপির মধ্যে যারা রীতিমতন গুরুত্বহীন অবস্থায় পড়ে থাকতেন সেই সাংসদরা, তারাও কিন্তু ইতিমধ্যেই রীতিমতন তাদের যে রীতিমতন আলাপ আলোচনা, তাদের যে ব্যক্তিগত স্তরে কথাবার্তা, সেইখান থেকে খবর উঠে আসছে যে এই উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে তারা কিন্তু একটা বড় খেলা করতে পারে। অন্যদিকে জিতেন রাম মাঝি আমরা দেখতে পেয়েছি, বিহারের জিতেন রাম মাঝি, যার যদিও একজন সাংসদ তিনিই রয়েছেন লোকসভাতে, সেই জিতেন রাম মাঝি প্রকাশ্যে একদম বিহারের যে চিরাগ পাসওয়ান এবং তার দল, তাদেরকে কেন্দ্র করে বিভৎস বিস্ফোরক কথাবার্তা বলছেন এবং তাদের যে চরিত্র সেই নিয়ে কথা বলছেন। সমস্তটা মিলিয়ে বেশ কয়েকটা টান উত্তেজনার প্রেক্ষাপট উপরাষ্ট্রপতি নির্বাচনের ঠিক আগে তৈরি হয়েছে ভারতবর্ষের। সমস্তটা বিস্তারিত বলবো, আলোচনা করবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা জানেন যে এই মুহূর্তে উপরাষ্ট্রপতি নির্বাচনটা কিন্তু ভারতীয় জনতা পার্টির কাছে একটা মরণ বাচন লড়াই। তার কারণ উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি তার টেনিয়ারটা শেষ হওয়ার আগেই রিজাইন দিয়ে চলে গিয়েছেন। আমরা এখনো পর্যন্ত ধরে নিচ্ছি, কিন্তু প্রার্থী হিসেবে সুদর্শন রেড্ডি তার মতন করে তিনি গুটি সাজাচ্ছেন, বিভিন্ন মানুষকে তিনি চিঠি লিখছেন, ফোন করছেন। সেগুলো যখন রয়েছে, তখন আমরা পরপর দুটো ঘটনা আপনাদের সামনে যদি রাখি, অত্যন্ত তাৎপর্যপূর্ণ আপনারা দেখতে পাবেন। 6 সেপ্টেম্বর আমরা আপনাদেরকে খবর দিয়েছিলাম যে নারা লোকেশ, চন্দ্রবাবু নাইডুর ছেলে নারা লোকেশ, তার সঙ্গে একদম রীতিমতন দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নিজের বাসভবনে। একজন সাধারণ রাজ্যের একজন মন্ত্রী এবং তার সঙ্গে দেশের প্রধানমন্ত্রী হঠাৎ করে একান্তে কেন বৈঠক করলেন এবং সেখান থেকে কিন্তু একটা রীতিমতন প্রশ্ন উঠেছিল। তার পরবর্তী কি হলো, তার পরবর্তীতে আমরা দেখতে পেলাম শনিবার সন্ধ্যেবেলা একদম হঠাৎ করে প্রধানমন্ত্রী নিজে রাষ্ট্রপতি ভবনে চলে গেলেন এবং গিয়ে মিটিং করলেন। কিসের ভিত্তিতে মিটিং? এই উপরাষ্ট্রপতি নির্বাচনকে নিয়েই মিটিং, এরকম কিন্তু একটা খবর উঠে আসছে। এর সঙ্গে আরো কয়েকটা অ্যাডিশনাল খবর আপনাদের দিয়ে রাখি, সেগুলো নিয়ে পরবর্তীতে প্রতিবেদন তৈরি করব। Modi will go to Manipur for a visit after 2.5 years. Modi will go to Manipur. হঠাৎ করে এখন কেন তিনি যাচ্ছেন? এর পরের পয়েন্ট আপনাদের যদি বলি যে এই মুহূর্তে নরেন্দ্র মোদী বন্যা কবলিত এলাকায় যাবেন পরিদর্শনে। তিনি হেলিকপ্টার নিয়ে বন্যা কবলিত এলাকায় একদম একটা এরিয়াল ভিউ দেখতে যাবেন। যে কিরকম এরিয়াল ভিউ বলতে, উপর থেকে হেলিকপ্টার থেকে তিনি দেখবেন সম্পূর্ণ জায়গা, বিস্তীর্ণ এলাকা এই মুহূর্তে বন্যা কবলিত হয়ে আছে সারা ভারতবর্ষে। সেটা পাঞ্জাব, সেটা হরিয়ানা, সেটা হিমাচল প্রদেশ, সেটা আমরা দেখতে পেয়েছি জম্মু এন্ড কাশ্মীর, বিভিন্ন জায়গা কিন্তু রীতিমতন বন্যা কবলিত হয়ে আছে এবং হিমাচল প্রদেশ কিংবা উত্তরাখণ্ড সেগুলো ভেসে যাচ্ছে রীতিমতন। কিন্তু সেই জায়গা থেকেই তো নরেন্দ্র মোদী একদম ডিনারের প্ল্যানটা করেছিলেন, কিন্তু এই মুহূর্তে তিনি ডিনারটা ক্যান্সেল করে দিলেন কেন?
এর মধ্যেই আমরা যা জানতে পারছি যে একদম রাহুল গান্ধী যে ভিডিওটা পোস্ট করে বার্তা দিয়েছিলেন যে আপনি যান প্রধানমন্ত্রী হিসেবে, আপনি যান, না গেলেও আপনি একটা প্যাকেজ ঘোষণা করুন, সেটার ভিত্তিতেই কিন্তু নরেন্দ্র মোদী এই মুহূর্তে নড়ে চড়ে বসেছেন এবং তার পরবর্তীতে একদম অমিত শাহকে পাঠানো হয়েছিল এবং তার সঙ্গে শিবরাজ সিং চৌহান কৃষিমন্ত্রী, তাকেও পাঞ্জাবে পাঠানো হয়েছিল, অমিত শাহ গিয়েছিলেন জম্মু এন্ড কাশ্মীরে। সুতরাং সেই যে বিষয়গুলো প্রত্যেকটাই কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আরেকটা বিষয় যদি আপনারা এই মুহূর্তে মাথায় রাখেন যে উপরাষ্ট্রপতি নির্বাচনের ঠিক আগে হঠাৎ করে কোনো বাজেট পেশ নয়, অন্য কিছু নয়, হঠাৎ করে নির্মলা সীতারামন যে কাজটা করলেন দেশের অর্থমন্ত্রী হিসেবে, জিএসটিটাকে একটা ওপর ভাবে দেখানোর জন্য জিএসটিটাকে দুটো স্ল্যাবের মধ্যে নিয়ে এলেন। 5, 12, 18 এবং 28 এই চারটে স্ল্যাবের জিএসটি বিভক্ত ছিল, কিন্তু 12 এবং 28 এই দুটোকে তুলে দেওয়া হলো এবং 12টা 5-এ নামানো হলো, 28টা 18-এ নামানো হলো। এবং মধ্যবিত্ত কিন্তু সাধারণভাবে খালি চোখে দেখলে অবশ্যই ভাবছে যে এই মুহূর্তে মোদী সরকারের একটা গুরুত্বপূর্ণ এটা পদক্ষেপ, কিন্তু এই পদক্ষেপগুলো কেন, এই পদক্ষেপগুলো কোথা থেকে আসছে এবং তার পেছনে ঠিক কোন কার্যক্রমগুলো কাজ করছে, কোন ভোট পলিসিটা কাজ করছে। বিহারের ভোট পলিসি অবশ্যই একটা বড়সড় ফ্যাক্টর, কিন্তু এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী এবং অমিত শাহ এবং ভারতীয় জনতা পার্টি চাপে রয়েছে কিন্তু উপরাষ্ট্রপতি পদের নির্বাচনটা নিয়ে। উপরাষ্ট্রপতি পদের নির্বাচনে যে 425 জনকে ডিনারে ডাকা হয়েছিল সেই ডিনার ক্যান্সেল করতে হলো, তার কারণ এই মুহূর্তে খবর উঠে আসছে যে বিহার থেকে নীতিশ কুমার তিনি আবারও কিন্তু এই মুহূর্তে রীতিমতন বেকায়দায় ফেলে দিয়েছেন নরেন্দ্র মোদী সরকারকে। উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে তার 12 জন সাংসদ যে লোকসভায় রয়েছেন তাদের পক্ষ থেকে জানানো হয়েছে তারা 8ই সেপ্টেম্বরের বৈঠকে আসবেন, অর্থাৎ নৈশভোজে অংশগ্রহণ করবেন না। অন্যদিকে আমরা যা জানতে পারছি চিরাগ পাসওয়ানের হাতে 5 জন সাংসদ রয়েছে, তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে সম্পূর্ণ এই যে তাদেরকে যে 40টা সিট যদি অন্তত না দেওয়া হয়, যেটা 20টা সিট দেওয়া হয়েছে ইতিমধ্যে আমরা খবর দেখিয়েছি আপনাদের, সেখানে 40টা সিট যদি চিরাগ পাসওয়ানের দলকে না দেওয়া হয় তাহলে কিন্তু তারাও এই মুহূর্তে নরেন্দ্র মোদী সরকারের থেকে দূরত্বই মেনটেন করছেন। অন্যদিকে জিতেন রাম মাঝি তিনিও মিনিমাম 20টা সিট চাইছেন, যেখানে তাকে 10টা সিট দেওয়ার কথা ভেবেছে নরেন্দ্র মোদী সরকার। সুতরাং বুঝতেই পারছেন বিহারে সামগ্রিকভাবে কিন্তু 18 খানা ভোট সম্পূর্ণভাবে একটা ক্রস ভোটিং হতে পারে, সেটা নিয়ে চিন্তায় রয়েছে বই কি নরেন্দ্র মোদী সরকার। এবং তার সঙ্গে যেটা খবর, কোনোভাবেই কিন্তু বিজেপি পার্টির যে 8 জন সাংসদ রাজ্যসভায় রয়েছে সেই 8 জন সাংসদকে কিন্তু নিজেদের দিকে আনতে পারেনি কোনোভাবেই রাজনাথ সিং ফোন করেছিলেন এবং নবীন পট্টনায়ক কিন্তু কোনোভাবেই উত্তর দেননি, তিনি এড়িয়ে গিয়েছেন, তিনি হসপিটালাইজ বলে। কিন্তু হসপিটাল থেকে বেরিয়ে এসেও কোনোভাবে কিন্তু প্রেস কনফারেন্স করে এখনো পর্যন্ত নবীন পট্টনায়ক জানাননি যে তিনি এনডিএ শরিক দলকে সাপোর্ট করবেন। সুতরাং এদিকে বিহারের থেকে 8 জন, বিহারের থেকে 18 জন এবং নবীন পট্টনায়ক ওড়িশার থেকে 8 জন, সম্পূর্ণ এই 26 জন সাংসদ। এবং অন্যান্য দিকে আমরা তো দেখিয়েছিলাম আপনাদেরকে একদম মহারাষ্ট্রে একনাথ শিন্ডের যে 7 জন সাংসদ রয়েছে, সুতরাং 26 এবং 7 মিলিয়ে কিন্তু যে 33 জন সাংসদ, সেই 33 জন সাংসদ কিন্তু ইতিমধ্যেই যা জানা যাচ্ছে একদম অ্যান্টি বিজেপি অর্থাৎ অ্যান্টি সিপি রাধাকৃষ্ণ একটা ভোট দিতে পারেন। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু কোনো মতেই ভালো নয়। এবং অবশ্যই যে জায়গাটাতে ভারতীয় জনতা পার্টি আটকাচ্ছে, যে এই মুহূর্তে 363 জন সাংসদ রয়েছে আইএনডিআই জোটের দিকে, তার সঙ্গে যদি এই একদম 33 জন ভোট দিয়ে দেয়, আমরা যদি চন্দ্রবাবু নাইডুকে নাও ধরি, কারণ চন্দ্রবাবু নাইডুর ছেলে নারা লোকেশের সঙ্গে প্রধানমন্ত্রীর যে বৈঠক হয়েছে সেটা একদমই বিফলে যাবে আমরা ধরছি না, তাই জন্য 18 জন সাংসদকে আমরা ধরছি না চন্দ্রবাবু নাইডুর, কিন্তু যদি সেটা নাও ধরি তাহলেও কিন্তু 33 জনের একটা হিসেব আমরা ইতিমধ্যেই দেখিয়ে দিলাম যে একদম বিহার থেকেই কিন্তু নীতিশ কুমার তার 12 জন সাংসদ তারা কিন্তু বলে দিয়েছিলেন যে নৈশভোজে যাবেন না। তার পরবর্তীতে একদম চিরাগ পাসওয়ানের 5 জন সাংসদ তারা 40টা সিট চেয়েছেন, সেটা ছাড়া তারা যাবেন না। অন্যদিকে জিতেন রাম মাঝি তিনি একজন রয়েছেন 18 জন। অন্যদিকে একদম আমরা দেখতে পাচ্ছি যে ওড়িশার থেকে রাজ্যসভায় রয়েছেন 8 জন সাংসদ এবং অবশ্যই একনাথ শিন্ডের তরফ থেকে, একনাথ শিন্ডের দলের পক্ষ থেকে 7 জন সাংসদ তারাও কিন্তু রয়েছেন মহারাষ্ট্র থেকে। এবং এই একনাথ শিন্ডে কিন্তু কখনোই খুশি নন মোদী এবং শাহের উপর, কারণ মোদী এবং শাহ তাকে মুখ্যমন্ত্রী থেকে উপমুখ্যমন্ত্রী বানিয়েছে। সামগ্রিক পরিস্থিতিটা নিয়ে কিন্তু বেশ খানিকটা জটিল অবস্থা। এবং এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ডিনার ক্যান্সেল করা তার নিজের বাড়িতে উপরাষ্ট্রপতি নির্বাচনের ঠিক আগের দিন, এবং তার সঙ্গে তিনি ছুটে গেলেন একদম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে, সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। তার সঙ্গে বিভিন্ন ফ্যাক্টর গুলো আপনাদেরকে বললাম, বন্যা কবলিত এলাকায় ইতিমধ্যেই খবর উঠে আসছে প্রধানমন্ত্রী যাবেন। এতদিন পর বন্যা কিন্তু অনেকদিন ধরেই চলছে, গত 10-12 দিন ধরে বন্যা চলছে, এবং সেই জায়গায় এতদিন পর প্রধানমন্ত্রী যাবেন, এখন খবর উঠে আসছে। কবে যাবেন এখন অফিসিয়ালি কোনো খবর নেই,
তিনি মণিপুরে যেতে পারেন প্রধানমন্ত্রী, তেমন খবর উঠে আসছে। সুতরাং প্রত্যেকটা যদি বিন্দুকে আপনারা মেলাতে চান বা প্রত্যেকটা খবরের পয়েন্টকে যদি মেলাতে চান, সেটা কিন্তু একটাই জায়গায় এসে উপস্থিত হচ্ছে, সেটা কিন্তু একদম 9 সেপ্টেম্বরের উপরাষ্ট্রপতি নির্বাচন। এবং সেই 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু যা কিছু হতে পারে, জগদীপ ধনকর খেলা করতে পারেন, চন্দ্রবাবু নাইডু খেলা করতে পারেন, নীতিশ কুমার খেলা করতে পারেন, প্রত্যেকেই কিন্তু রীতিমতো নিজেরটা বাঁচিয়ে তারপর এনডিএ কে সাপোর্ট করবে। এবং বিহার ভোটের ঠিক আগে যখন সিট ঘোষণা এখনো হয়নি, সিটে কারা কোন সিটে লড়বেন সেটা এখনো ঘোষণা হয়নি, সেই নিয়ে মিটিং হচ্ছে বারংবার, সেই মুহূর্তে বিজেপিকে একটুখানি বেগ পাওয়ানোর ক্ষেত্রে কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনটাই একদম মোক্ষম একটা সময়। তার কারণ এটা সিক্রেট ব্যালট ভোটিং এর মাধ্যমে ভোটিংটা হবে এবং সেখানেই গিয়ে কিন্তু কোথাও গিয়ে বিজেপিকে আটকে রাখতে পারে কিংবা নিজেদের মতন করে একটা প্রতিরোধ তারা দেখাতে পারে, তেমনই কিন্তু মনে করছে দেশের রাজনৈতিক পর্যবেক্ষকরা। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলার প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।